বাংলাদেশে আপনি যেটা বললেন ৮০% মানুষ হচ্ছে মুসলমান, সেক্ষেত্রে আগামীতে যদি সরকার ক্ষমতায় ইসলামী দলগুলো আসে তাহলে ওই দেশটা আসলে কেমন হবে বলে আপনার মনে হয়? ওটা তো সোনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। কারণ মদিনা শরৎ হিসাবে যদি বাংলাদেশ চলে তাহলে কোনো হিন্দু মুসলমান বা কোনো দলের লোক বৈষম্যহীনতা থাকবে না, সব একইভাবে চলতে পারবে, যা যা মন খুলে কাজ করতে পারবে, আর কোনো চাঁদাবাজি হবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, সবার সাথে আমাদের বৈষম্য হবে একটাই, যে সবাই আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকব এবং কেউ বিপদে পড়লে আমরা তার উপরে এগিয়ে যাব এবং তাদেরকে সহযোগিতা করব। আমি বিপদে বলে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে, ওনারা বিপদে বলে আমরা সহযোগিতা করব, এভাবে আমরা এগিয়ে যাব। আমাদের ওই যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে এবং আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা আছে, ওদের ব্যাপারে আসলে ইসলামী আন্দোলন বা আগামী রাষ্ট্র কি করবে বলে আপনার মনে হয়, বা কেমন ভূমিকা হওয়া উচিত ওদের? এই 53 বছর স্বাধীন হওয়ার পর সবাই যেমন সংখ্যালঘু বলে বলে তাদের উপরে অন্যায় অত্যাচার করছে আর চাপিয়ে দিছে, আমাদের এই হুজুরদেরকে চাপিয়ে দিছে। আজও পর্যন্ত আপনি তদন্ত করে দেখেন কোন হুজুর, কোন আলেম, কোন মুফতিরা তাদের সংখ্যালঘুর উপরে হামলা করে নেই। রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিভিন্ন সময় হিন্দুদের বা বৌদ্ধদের মন্দির ভেঙে ভেঙে তারা আমাদেরকে জঙ্গি বানিয়েছে। আসলে আপনি তদন্ত করে দেখেন কোনো মুসলমান, কোনো আলেম ওলামারা ওইখানে হামলা করেনি। আপনি তদন্ত করে যদি পান তাহলে আমাদেরকে বিচার করবেন। আমরা বরাবরই দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের বিপক্ষে শক্ত অবস্থান নিতে। এখন বর্তমানে আপনাদের অবস্থানটা কি আসলে, এবং ভারতের আধিপত্যবাদ বলতে আসলে আমরা কি বুঝবো, কোনটা ভারতের আধিপত্য? ভারতের যে কাজ হলো যে আমাদের যে বাংলাদেশের সীমান্ত এলাকায় তারা সবসময় জুলুম করে গেছে আমাদের সীমান্ত এলাকা মানুষে। দেখছেন আমাদের এলাকার যেমন বাংলাদেশের সীমান্ত এলাকায় যারা সীমান্ত চলাফেরা করতো তাদেরকে নিয়ে নিয়ে মেরে ফেলতো গুলি করে বিএসএফরা, এরকম অন্যায় অত্যাচার সবসময় করছে। এর বিচার আমরা কখনো পাইনি। তারা আমাদের বন্ধু দেশ হলে তারা আমাদের দেশের নাগরিকদের কেন গুলি করে মারবে? তারা যদি অন্যায় করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, তারপর আমাদেরকে জানানো হোক যে এই অন্যায়টা করেছে। কিন্তু তারা তো সরাসরি পাখির মতো মানুষ গুলি করে ফেলে। তারা আবার বলে মানবাধিকার লঙ্ঘন, তারাই করে, আমরা তো করি না। আমরা তো ভারতের কোনো মানুষকে আমরা গুলি করে মারিনি আজও পর্যন্ত। তারা মেরে মেরে আমাদের সাথে আরও বিশৃঙ্খলা বাড়াচ্ছে এবং দেশের সাথে বন্ধুত্বটা তারাই নষ্ট করতেছে। এখানে অন্ত বাণিজ্য, পানি বন্টন, এই ব্যাপারগুলোতে আপনি কি বলতে চান? আসলে আমি মনে করি ভারত একটা বড় দেশ, আমরা বাংলাদেশ ছোট একটা দেশ। তারা পানি তাদের আমাদের যখন দরকার তখন তারা পানি দেয় না, আর যখন না দরকার তখন পানি বান ছেড়ে দেয়। তারা একটা সুবিধা নিয়ে নেয়। তারা আমাদের উপরে যে যখন পানি দরকার না তখন পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয় এবং তখনই তারা ফয়দা লুটে। এবং যে আর যখন দরকার তখন পানি দেয় না, যখন খরা মৌসুম তখন আমাদেরকে পানি দেয় না, তখন আমরা ফসল করতে পারি না। এইগুলো তাদের। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী দিনে ক্ষমতায় যায় তাহলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে ভারতের সাথে? তাদের সাথে কূটনৈতিকভাবে বসতে হবে। যদি তারা আমাদেরকে সাহায্য না করে তাহলে আমরা অন্যান্য রাষ্ট্রের সাথে আমরা বসবো যে এটা কীভাবে কি করা যায়, সমাধান করা যায়। এটা আদৌ কি কোনো সমাধান হবে কি মনে হচ্ছে? আশা করি আল্লাহর কাছে যে সমাধান হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। আচ্ছা, এখন আমরা ফাইনাল ইন্টারভিউটার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আসলে আপনার কাছে ফাইনালি যেটা শুনতে চাই এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষ কেন ভোট দিবে? দেখছেন আপনারা দীর্ঘ 53 বছর বাংলাদেশে অনেকটি দলই আসছে। দলের নাম বলার দরকার নেই, আপনারা জানেন। ওনারাও আমাদের ভাই। ওনারা 53 বছর কীভাবে চালাইছে আপনারা তো সবাই দেখছেন। আর একবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে ক্ষমতা এনে দেখেন, মাত্র 5টি বছর এবারে একটা টেস্ট করেন যে আমরা কি পারি না পারি, তাহলে তো বুঝবেন। 53 বছর তো সবারই উন্নয়ন করছে। দেশের কীরকম উন্নয়ন করছে দেখছেন। রডের বদলে বাস দিয়েছে, রাস্তার মাঝে যেখানে পিচ দিব সেখানে পিচ কম দিয়েছে। 1 কোটি টাকার কাজ এলে সেখানে 90 লক্ষ টাকাই চুরি হইত আর 10 লাখ টাকার কাজ হইতো। তাহলে এদের সাথে কী কাজ হয়েছে এটা তো জনগণ জানে, এটা বোঝানোর প্রয়োজন নেই। আগে চাঁদা দিতে হইতো, যদি ঢাকা 500 টাকা বাইতুল মোকাররম, এখন শুনি আমরা 1000 টাকা চাঁদা দিতে হয়। তো এরকম তো সব জায়গায় আছে। এই জন্য আমরা চাই আমাদের ইসলামী আন্দোলন যদি ক্ষমতা আসে চাঁদা দিতে হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ চালাইছেন, যেমন
সমান অধিকার, আমরা সমান অধিকার থাকবে, কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না, তাদেরকে সবাই। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আমরা যেটা শুনতে পেয়েছি আপনি মানে এই এলাকায় কি নির্বাচনের কোনো চিন্তা ভাবনা করতেছেন কিনা, এরকম কিন্তু কথা আছে। নির্বাচনে যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ করব। মানে আপনার ইচ্ছা আছে? হ্যাঁ, ইসলামের স্বার্থে যদি হয় তাহলে আমি ইসলামী দল হিসাবে আমি নির্বাচন করতে পারি। আপনাকে মানুষ কেন ভোট দিবে সেক্ষেত্রে? যদি আমাকে মনে করে যে না, আনোয়ার ভাই যে এই এলাকার গণমানুষের সাথে ভালো সম্পর্ক আছে, যে কোনো কাজে আমি ইনশাল্লাহ সব কাজে, সামাজিক কাজ বলেন, এবারে রাজনৈতিক যে কোনো কাজে আমি এগিয়ে যাই, সবাইকে আমি সব পাশে দাঁড়াই আর কি, আমি সবাই আমাকে ভালোবাসে। ফাইনালি এই ভিডিওটা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে আপনি কিছু বলেন, বলে আপনি শেষ করেন আর কি, বিদায় নেন সব থেকে। আলহামদুলিল্লাহ, সবার উদ্দেশ্যে এই বলতেছি যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা যায়, আপনারা ইনশাল্লাহ ভালোভাবে দেশে চলতে পারবেন এবং সবাই মন খুলে চলতে পারবেন এবং দেশে উন্নত হবে আশা করি। এই 53 বছর যা না হয়েছে, সামনে যদি আলেমরা যদি ক্ষমতা যায়, এর চেয়ে ভালো কিছু আপনারা দেখতে পারবেন, সময় বলে দেবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভবানীপুরের জীবন চিত্রের একটি খুবই দারুণ একটা বিষয় আপনাদেরকে দেখালাম, অভূতপূর্ব একটা বিষয়। আনোয়ার হোসেনের সাথে আমরা আজকে পরিচিত হলাম, ওনার কথাবার্তাগুলো শুনলাম, এবং এই বলে আমি আমার ভিডিওটি আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।